বন্ধুরা উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি টার্কিশ ড্রামা মারাসলি দ্বিতীয় পর্ব। দৃশ্যে দেখা যায় জেলাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সে তার দৈনন্দিন রুটিন পালন করে যায় মাহুরদের বাড়িতে, যে ডিউটিতে জয়েন করতে। পরে এন্ট্রি নিতে নিতে সে সকল সদস্যদের ব্যাপারে বিভিন্ন মতামত পোষণ করতে থাকে নিজের মনে। অপেক্ষা করতে থাকে, তখন ঘরে মিস্টার রাজিজ আসে। পর তারা দুজনে বসে কথা বলে। মিস্টার রাজিজ জানায় সাভাসের ইস্যুটা আমরা একসাথেই সলভ করে নেবো, এই ব্যাপারে মাহুরকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ আমি চাই না মেয়েটা দুঃখ পাক বা কষ্ট পাক। আর মাহুর সেখানে গুড মর্নিং বাবা বলে এলে দেখতে পায় জেলালও সেখানে বসে। সে তার বাবাকে বলে এই লোকটা এখানে কি করছে, তাকে তো বলে দেওয়া হয়েছে সে তাকে বডিগার্ড হিসেবে রাখতে চায় না, যেন তাকে আর কোনোভাবেই জোর না করা হয়, টপিক এখানেই শেষ বলে সে চলে যেতে চায়। থেকে বেরিয়ে গেলে আজিজও তার পেছনে যায়। তাকে সে ডেকে বলে, আমি যেটা বলছি সেটা তোমাকে শুনতেই হবে মাহুর। জেলাল আমাদের সাথে কিছুদিনই থাকবে মাত্র, আর এই কথাটা তোমাকে মানতেই হবে, আমি কোনো কথা শুনতে চাই না। তারপর সেখান থেকে ঘরে গিয়ে জেলালকে বলে আজকে আমাদের সাথে আপনাকে ব্রেকফাস্ট করতে হবে, এই বিষয়ে কোনো এক্সকিউজ শুনতে চাই না। আর জেলালও রাজি হয়ে যায়। সে দেখানো হয় মাহুরদের বাড়ির হাউস হেল্পার বেহিয়ে গেছে নিজায়েতের ঘরে তাকে ব্রেকফাস্টের জন্য ডাকতে। সেখানে নিজায়েত তাকে আগের মতোই কিছু প্রশ্ন করে ফিলোসফি জীবন বিষয়। নিজায়েত জানতে চায় সে কি কখনো অন্য কেউ হওয়ার স্বপ্ন দেখেছে, যেই বইগুলো সে তাকে পড়তে দিয়েছিল সেগুলো কি পড়ে দেখেছে। বেহিয়ে উত্তরে জানায় সে সময় পায়নি, তাই সে পড়ে দেখতে পারেনি, তার কাছে তার জন্য মাফও চায়। নিজায়েত হেসে বলে কোনো ব্যাপার নয়, পরের বার নিশ্চয়ই পড়ে নিও। এর পরের দৃশ্য দেখানো হয় ব্রেকফাস্ট টেবিলে। এখানে সবাই জেলালকে প্রশ্ন করে তার বিভিন্ন বিষয়ের উপর, জন্মস্থান, তার বড় হওয়া, তার প্যারেন্টস এবং তার সোল্ডার হওয়ার কাহিনী। পরের দৃশ্য আবার দেখানো হয় পুলিশ কাস্টাডিতে জেলাল। তাকেও পুলিশরা একই প্রশ্ন করায় সে উত্তর দেয় খারামারা মাসে জন্মগ্রহণ করবা পাজারজিকে একজন হাই স্কুল টিচার ছিলেন এবং তার মা ছিলেন হাউসওয়াইফ, এবং তার একজন বড় ভাই আর বড় দিদিও ছিল। হাই স্কুল পাশ করার পর সে মিলিটারির জন্য অ্যাপ্লাই করে এবং গ্রহণ করে সেই পদ। তার বাবা এই বিষয়ে আপত্তি করলেও পরে তাকে ইউনিফর্মে দেখলে খুশি হয়ে যায়। টেবিলেও জেলাল এই প্রশ্নগুলোর একই উত্তর দেয়। এছাড়াও জেলাল জানায় সে 30টার বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং 50 জনের বেশি মানুষকে বাধা দিয়েছে, কিন্তু কাউকে খুন করেনি কখনো। বর্ডারে এবং বর্ডারের পাড়েও অনেক জায়গায় কাজ করেছে, বিভিন্ন জায়গার নামও নেয় সে। দৃশ্যে দেখানো হয় মাহুর বেরোচ্ছে কাজের জন্য এবং মিস্টার রাজেশ তার কাছে গিয়ে কথা বলে। মিস্টার রাজেশ তাকে কনভিন্স করার চেষ্টা করে যে অন্তত তার চিন্তার জন্য সে তাকে নিয়ে যাক সাথে করে সিকিউরিটিতে, কিন্তু মাহুর জানায় সে এরকম রূঢ় ব্যক্তিকে তার আশেপাশে রাখতে চায় না। উত্তরে আজিজ জানায় এর এই বিষয়ে কোনো সমস্যা হলে মাহুর তাকে জানালে সাথে সাথে সে জেলালকে আনিয়ে নেবে, কথা দেয় সে। তারপর মাহুর রাজি হয়ে যায়। দৃশ্যে দেখানো হয় সাবা সততাই তার লোকেদের জিজ্ঞেস করছে যে মাহুর এখনো কেন বেঁচে আছে। উত্তরে তার লোকেরা জ্বালায় যে নাসলি বলে ব্যক্তিটি আবার মাঝখানে চলে এসেছে এবং সে তাদের বাধা দেয় আর তাদের কিছু লোককেও মেরে দেয়, তারা কাজটা সম্পন্ন করতে পারে। এই শুনে সাবা সততাই বলে ব্যাপার না, আমরা সকলেই মানুষ এবং সকলের দ্বারাই ভুলভ্রান্তি হয়, আমরা খারাপভাবে কাজটা আয়োজন করে থাকলেও এখন রিল্যাক্স হয়ে যাবে বলে তাকে হুট করে চাকু দিয়ে মেরে ফেলে। পরবর্তী দৃশ্যে সাবাসের কাছে একটা কল আসে। সে সেই ব্যক্তিটিকে জানায় যে হ্যাঁ, ছবিগুলো এখনো মাহুরের কাছেই আছে আর আজকাল করে যে কোনো দিন হোক সেই বিষয়টা বুঝে নেবে। প্রতি দৃশ্যে মান আসে মাহুরদের বাড়িতে এবং সে জেলাল আর ইসমেতকে দেখে গার্ডেনেই দাঁড়িয়ে থাকে। অনেক প্রশ্ন করে জেলালকে সে এখানে কেন এসেছে, কি ধারা কি বৃত্তান্ত, কিন্তু সে একটাও উত্তর দেয় না। তার পরিবর্তে ইসমেত সব উত্তর দেয়। তারপর ওজান ভেতরে চলে যেতে গেলে তার মাহুরের সাথে দেখা হয়। মাহুরকে গতকাল রাতের জন্য মাফ চাইতে চাইলে মাহুর ঠিক আছে বলে সব ছেড়ে দেয়, কোনো কথা না বাড়িয়ে। যেতে যেতে মাহুর বলে জেলালকে সে তো তার বইয়ের দোকানই ভালো ছিল, তাহলে সে ফিরে এলো কেন। জেলাল জানায় তার বাবা আজিজ তাকে অনুরোধ করেছিল তার জন্য। তারপর তারা একটি কফি শপে নামে এবং মাহুর নিজে একা যায় ভেতরে কফি আনতে নিজের জন্য। জেলালের সাথে থাকা ইসমেত তাকে জানায় মাহুর যতই বদমেজাজি দেখাক না কেন আদতেও সে খুব দরদি মানুষ। আসলে ছোটবেলায় তার মা মারা যাওয়ার পর সে এরকম একটু রূঢ় হয়ে যায়। আর নিজে ভয় পেয়ে বলে জেলাল ভাই আমাদের পেছনে কি কেউ পড়ে আছে এখন, কারণ বুঝতে পারছি না যে সিচুয়েশনটা কি। তোরে জেলাল বলে চোখ কান খোলা রাখলেই হবে যথেষ্ট। দৃশ্যে গাড়িতে যেতে যেতে মাহুর আবার জেলালকে জিজ্ঞেস করে পেছনে সেই আততায়ীরা কি এখনো পড়ে আছে। জেলাল বলে গম্ভীরভাবে একটু প্রার্থনা করুন লেডি, আমার চোখেই যেন প্রথমে পড়ে, না হলে সমস্যা হয়ে যাবে। পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় টুরেল বাড়িতে, যেখানে আজিজ সকলকে ডেকেছে কিছু কথা বলার জন্য। আজিজ সকলকে জানায় যে মাহুরের ওপর ফাংশনের দিন আবার হামলা হয়েছিল, সেটা থেকে মারাসলি তাকে বাঁচিয়েছে। শুনে সকলে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে এই জন্য মারাসলিকে আবার সে অ্যাপয়েন্ট করেছে। দৃশ্যে দেখায় মাহুর বিলালের সহিত একটি রেস্টুরেন্টের ভেতরে গেছে, যেখানে তার
ফিল্ডের কিছু কলিগ এসেছে, গিয়ে সে নতুন প্রজেক্ট ডিসকাস করছে। মাহুরের সাথে বডিগার্ড দেখে তারা তার ব্যাপারে জিজ্ঞেস করে, কিছু ভালো কিছু কমেন্টও পাস করে জেলালের ব্যাপারে। সকলের খাওয়ার ফাঁকে জেলাল একটা বড় পেঁয়াজ নিয়ে দুম করে টেবিলের উপর নিজের হাত দিয়ে ফাটিয়ে দেয়। তৎক্ষণাৎ সকলে অবাক হয়ে যায়। মাহুর তার কাছে গিয়ে বলে অযথা অবাঞ্ছিত ব্যবহার করছে, যার জন্য সকলের সমস্যা হচ্ছে। দৃশ্যে সাবাস আবার মারাসলিকে ফোন করে, তারপর তাদের স্থান, কাল, সময় এবং পোশাক কি পরে আছে এবং খাবার কি অর্ডার করেছে সব বলতে থাকে। জেলাল এতে অবাক হয়ে বলে, আমরা সেরকম মানুষ না যে আপনার মতো এরকম ট্রিক ব্যবহার করি। তবুও আপনার কিছু শিখে নেওয়া উচিত। যে ব্যক্তিকে আমাদের পিছু নিতে পাঠিয়েছেন এর আরো ভালো করে ট্রেনিং দেওয়া উচিত। তারা জানে না ধরা না পড়ে কি করে পিছু নিতে হয় সকলের। জেলাল যখন রেস্টুরেন্টে পা রেখেছিল তখনই সে দেখতে পেয়েছিল সাবাসের লোককে তাদের পিছু নিতে। কনফার্ম হওয়ার জন্য পেঁয়াজ নিয়ে টেবিলের উপর দুম করে রেখে ফাটায়, যাতে পিছু নেওয়া ব্যক্তি তাদের দিকে তাকায় আর জেলাল তাতে কনফার্ম হয়ে যায়। এরপর জেলাল তাকে জানায় পিছু নিতে কোনো লোককে পাঠাতেই হয়, তাহলে ভালো কোনো লোককে পাঠাতে বলে খেলাটা খুবই ঢালা হয়ে যাচ্ছে। সাবাস বলে, নিশ্চয়ই, যাকে পাঠিয়েছিলাম সেটা শুধুমাত্র ট্রেলার ছিল, এরপর তো আসল মুভি শুরু হয়। পরের দৃশ্যে সাবাস দেখতে পায় মাহুরকে একা বেরিয়ে আসতে রেস্টুরেন্ট থেকে। তারপর সে আর তার লোক তার পিছু নেওয়া শুরু করে। জেলাল ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মাহুরদের মিটিং শেষ আর সে সেখানে অনুপস্থিত। সে সেখান থেকে বেরিয়ে ইসমেতকে জিজ্ঞেস করলে সে বলে মাহুর বলল ওয়েদারটা খুব সুন্দর আর সে কয়েকটা ছবি তুলতে চায়, তাই সে ছবি তুলতে গেছে। জেলালও দৌড়ে মাহুরকে খোঁজা শুরু করে। এর মধ্যে সে দূর থেকে মাহুরকে দেখতে পায়। সে ডাকলে মাহুর অনেক ভিড়ের মাঝখানে শুনতে পায় না। জেলাল এটাও দেখে নেয় যে সাবাস আর তার লোক মাহুরের খুব কাছে চলে এসেছে পিছু নিতে নিতে। জেলাল কোনো উপায় না দেখে নিজের বন্দুক বার করে হাওয়ায় ফায়ার করে দেয় আর সব লোক ভয়ে বসে পড়ে সেখানে। সাবাস আর তার ব্যক্তি সেখান থেকে চলে যায়। জেলাল বুঝে গেছে জেনে। পর জেলাল মাহুরের কাছে যায়, তাকে বলে তাকে না জানিয়ে কোথাও যেন না যেতে। ও তাকে জিজ্ঞেস করে কোনো কি লোক আবার তাদের পিছু নিয়েছে। জেলাল তাতে উত্তর দেয় কিছু হয়নি। এতে মাহুর অনেকটা বিরক্ত বোধ করে। পাবলিক প্লেসে সে হাওয়ায় এমনিতেই ফায়ার করে দিয়েছে। ঠিক তারপরই সাবাস আবার জেলালকে কল করে বলে বাঁচিয়ে দিলে তো ঠিক আছে, কিন্তু সবসময় মেয়েটাকে তুমি প্রোটেক্ট করতে পারবে না। জেলাল ফোন কেটে দেয় আর তারপর তারা সেখান থেকে চলে যায়। শো আবার দেখায় টুরেল বাড়িতে রান্নাঘরে, যেখানে নিজায়েত আবার হাউস হেল্পারদের নিয়ে অনেক কথা বলছে। রোমান সাম্রাজ্য, তার দাসপ্রথা ইত্যাদি নিয়ে অনেক কিছু বলছে। সে বোঝাচ্ছে বিভিন্ন লেখক তাদের কিভাবে বর্ণনা। তখনই সে মাথা ঘুরিয়ে দেখতে পায় আজিজের দ্বিতীয় স্ত্রী ফিরুজান কিছু লোকজন নিয়ে বেরিয়ে আসছে। রান্নাঘরে উপস্থিত একজন বাড়ির কর্মী বেহিয়েকে জিজ্ঞেস করে কিসের জন্য এই আয়োজন। নিজায়েতকে জানায় ফিরুজান আগের ঘরটা নষ্ট করে দিয়ে তার জায়গায় নতুন গেস্ট হাউস তৈরি করতে চাইছে। নিজায়েত কথাটা শুনে একটু হতাশ হয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তখন ফিরুজানের কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনি কি এই কাজটা সত্যি করছেন? কারণ এই ঘরটা আমাদের মা বানিয়েছিল এবং তার স্মৃতি এখানে আছে। ফিরুজান হেসে জানায় হ্যাঁ, তার মা এখন আর বেঁচে নেই এবং তার বাবার থেকে সে অনুমতি নিয়েই করছে। এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল আর মাহুরের কর্মস্থলে পৌঁছে গেছে এবং সেখানে ভেতরে যেতে যেতে ওর অনেক কথা শোনাচ্ছে জেলালকে পাবলিক প্লেসে ওরকম আচরণ করার জন্য। মাহুর বহুবার জিজ্ঞেস করে কেউ কি এসেছিল। জেলালের একটাই উত্তর থাকে না, কিছু হয়নি, কিন্তু হতে পারে। তারপরই জেলালকে কল করে আজিজ টুরেল। আজিজ জেলালের কাছে জানতে চায় আজ কিছু হয়েছে কিনা। জেলাল উত্তরে জানায় না, তেমন কিছু হয়নি, কিন্তু সেবাসের লোকেরা আমাদের নজরদারিতে রেখেছে সর্বক্ষণ, আর এত সহজে মনে হয় না সে যেতে দেবে। আজিজ জেলালকে জানায় সে কিছু পরিচিতদের ফোন করেছিল সাবাসের বিষয়ে জানতে, কিন্তু কেউ তার নামই শোনেনি, তার বিষয়ে কিছুই জানে না। আর সে এটাও বলে জেলালকে তার কাছে যদি ছবিগুলো থাকতো সে সেটা দিয়ে তার মেয়েকে মুক্তি পাইয়ে দিত। জায়গায় এসে মাহুর তার বান্ধবী ইচেনকে বলা শুরু করে যে ঘটনাটা ঘটেছে। জন্য শুনে ভয় পেয়ে যায়। ইচেন বলে যে তোমার বাবা করছে তার পেছনে কি কোনো কারণ আছে? তুমি কি কোনো বড় বিপদে পড়েছো? ওর বলে না, তেমন কিছু বড় নয়, তার বাবা থ্রেট কল পেয়েছে, তাই নিয়ে সে একটু চিন্তিত। পর ইচেন যায় জেলালকে জিজ্ঞেস করে মাহুরের সিকিউরিটির ব্যাপারে। তাকে জানায় না, সবকিছুই ঠিক আছে, তেমন কোনো ব্যাপার না। ইচেন বলে জেলালকে মাহুরকে যতটা বদমেজাজি মনে হয় সে ততটা নয় আদতেও। আসলে তার মা গত হওয়ার পর থেকে সে একটু বদমেজাজি হয়ে গেছে। প্রেশারের মুহূর্তে খুবই চলিত হয়ে পড়ে, হয়তো দুর্ব্যবহারও করে ফেলে কখনো কখনো, তাই সে যেন একটু সামলে থাকে। জেলালও তাকে সেই বিষয়ে আশ্বাস দেয়। কিন্তু এখানে দেখায় যে জেলালের পেটে থাকা ছুরির ক্ষতটা থেকে আবার রক্ত পড়তে শুরু করেছে। তাই সে তাড়াতাড়ি ইচেমের সাথে কথা বলে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে নিজের মেরামতির কাজ শুরু করে। এই দৃশ্যে দেখায় মাহুর কাজ করতে করতে রাত গরম হয়ে তাদের একটা লাইট বাস্ট করে যায় এবং আলো চলে যায় সেখান থেকে। এই আওয়াজ শুনে গান
গানের ট্রিগার টেনে জেলাল বাইরে চলে আসে। সেখানে বাকি সকলের লোকেরাও একটু চমকে যায় সেই নিয়ে, এবং মাহুর এবার ফেটে পড়ে রাগে। বাকিদের চিৎকার করে জানায় সে একজন প্রাক্তন সৈনিক এবং তার বডিগার্ড হিসেবে তাকে রাখা হয়েছে, সবাই যেন সামলে থাকে। পর মাহুর ভীষণভাবে জেলালকে কথা শোনাতে শুরু করে, কাছে গিয়ে বলে তার কি সমস্যা, সে নিজেকে কি ভাবে। জেলাল তাকে বলে গলার স্বরটা একটু কমাতে। মাহুর তাকে জানায় সে কিছু শুনতে পাচ্ছে না, কিছু বুঝতে পারছে না, তার মানসিক স্বাস্থ্য এত কিছু হ্যান্ডেল করতে পারছে না। চারপাশে খুনি আর ফিগারটা ঘুরে বেড়াচ্ছে, এভাবে চলতে পারবে না। জেলাল তাকে আবার তার গলার স্বর কমাতে বলে সে চলে যাচ্ছে, এবার থেকে সে নিশ্চিন্তে থাকতে পারে। জেলাল যাওয়ার সময় মাহুরের দৃষ্টিতে পড়ে জেলালের পেটে ক্ষত থেকে রক্ত পড়ছে। আবার তার পিছু যায় এবং তাকে ধরে, তাকে ড্রেসিং করাতে নিজের সাথে নিয়ে যায়। সে একটি ঘরে নিয়ে গিয়ে জেলালকে ড্রেসিং করিয়ে দেয়। এরপর মাহুরের দৃষ্টি যায় জেলালের ক্ষতগুলোর ওপর, যা তার পিঠে আর সারা গায়ে ছিল। সে সেটা দেখে বুঝতে পারে এই মানুষটি অনেক খারাপ সময় এবং অনেক যুদ্ধ বিগ্রহের সম্মুখীন হয়ে। যেতে যেতে মাহুর জেলালকে জিজ্ঞেস করে তার গায়ের ক্ষতগুলো কিভাবে সৃষ্টি হয়। জেলাল জানায় বর্ডারে থাকাকালীন এই ঘটনাটা ঘটে। ওদের গাড়িটি ল্যান্ডমাইনে গিয়ে ধাক্কা মারে এবং বড় ধামাকা হয়। সে 46 দিনের মতো কোমাতেও চলে গেছে। ধামাকা হওয়ার পর অতর্কিতে শত্রুদের হামলাও হয়ে যায়, আর তাই তার শহীদ হওয়া হয় না কোমায় যাওয়ার কারণে। মাহুর বলে 46 দিন কোমায় যাওয়া খুব বড় বিষয়। তোরে জেলাল বলে সেখানে একজন এক্সপার্ট সার্জন বন্ধু ছিল, সে তার দুটো পাই হারিয়েছে সেই দুর্ঘটনাতে, তুলনায় বেঁচে আছি আমি, এটা অনেক বড় বিষয়। এরকমই কথা বলতে বলতে তারা বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে পৌঁছানোর আগে ইসমেতকে জেলাল বলে অন্য পথ ধরে আসতে, কারণ রোজ একই পথে আসা যাবে না, তাহলে তারা টার্গেট হয়ে যেতে পারে। ঢুকতে ঢুকতে মাহুর দেখতে পায় আর মা সাদেফের তৈরি করা ঘোড়সওয়ারি শেখার জায়গাটিকে ভেঙে সেখানে হাউস তৈরি করছে। কনস্ট্রাকশনের কাজ চলছে দেখে হুট করে বেরিয়ে আসে মাহুর সাদিক আর তার ভাই নিজায়েতের থেকে বিষয়টা জানতে পারে। নিজায়েত তাকে জানায় ফিরুজান কে অনুমতি তার বাবা দিয়েছে। কেঁদে কেঁদে মাহুর জানায় তার বাবা সে এটা কিভাবে করতে পারে, মানে এখানে তার মায়ের কত স্মৃতি আছে। চলে যাওয়ার পর নিজায়েত একটা কথা বলে, বাসায় বেড়ে ওঠা মানুষের যুদ্ধ বিশ্বকে সর্বদাই ধ্বংস করে। দৃশ্যে মাহুর রেগে মেগে ঘরে চলে আসে এবং সে ফিরুজানকে বলে কিভাবে তার মায়ের স্মৃতিকে এভাবে ধ্বংস করতে পারে। ফিরুজান তাতে জানায় জায়গাটি খুবই অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছিল, নতুনভাবে রেনোভেট করতে চাইছে, এতে সমস্যা কোথায়। তাদের জোরে কথা বলতে শুনে ভাই, তার বউ এবং তার বাবা চলে আসে সেখানে। বাবা জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে। মাহুর বলে তার দ্বিতীয় স্ত্রীকে জানতে। এটাও বলে কোনোভাবেই তার সন্তানদের আর ভালোবাসে না, তার মায়ের স্মৃতিকে সে কিভাবে বিসর্জন দিতে পারছে। উত্তরে ফিরুজান বলে মন ব্যবহার কেন করছো মাহুর, জানো তুমি জায়গাটা দেখভাল করতে। কথা শুনে মাহুর আরো রেগে যায় আর আজিজ তাকে থামতে বলে। জানিয়ে দেয় সেই জায়গা থেকে একটা পাথরও যদি সরে তাহলে কোনোদিন এই বাড়িতে ফিরবে না। আজিজ তাকে সামান্য বকাবকি করে আর বলে তার স্ত্রীর ব্যাপারে কোনো খারাপ কথা বলতে না। সেখান থেকে চলে যেতে গেলে ফিরুজান বলে তার মাকে হারানোর অনুশোচনা তার উপর দায় না দিতে। মাহুর রেগে গিয়ে তার দিকে তেড়ে যায় এবং তার সাথে মারামারি করতে যায়। তার ভাই ইলিহান আর তার বৌদি তাকে ধরে নেয়। তাদের দুজনকেই ধমক দেয় এবং তারা থেমে যায়। ঘর থেকে বেরোনোর আগে তার আর তার বাবার একটা ছবি আছাড় মেরে ভেঙে দেয়। তারপর সেই ঘর থেকে বেরিয়ে পরে মাহুর কাঁদতে বেরিয়ে যায় বাড়ি থেকে। সেই দৃশ্য দেখে জেলাল ও ইসমেতকে সাথে নিয়ে অন্য গাড়িতে তার পিছু নেয়। কাঁদতে কাঁদতে রাস্তায় খুব জোরে গাড়ি চালাতে থাকে আর বলতে থাকে ভগবান তাদের দেখে নেবে, ওর অভিশাপ দেবে যারা তাকে কষ্ট দিচ্ছে। জেলালের গাড়ি ও স্পিড বাড়িয়ে মাহুরের কাছে এলে মাহুর জানায় তাকে ছেড়ে দিতে, একটু একা থাকতে দিতে। সে মাহুর আবার পাশ কাটিয়ে জোরে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। জেলালও একইভাবে স্পিড বাড়িয়ে কাট মেরে তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ওর গাড়ি থেকে বেরিয়ে জেলাল তার সামনে এসে বলে আজকের জন্য যথেষ্ট রোমাঞ্চ হয়েছে এবং এরপর তার সাথে বাড়ি যেতে। কিন্তু মাহুর স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবেই বাড়ি যাবে না। জেলাল জানায় ঠিক আছে, কিন্তু সে তাদের সাথেই থাকবে, এটা তার ডিউটির মধ্যে পড়ে। পর তারা গাড়ি করে আবার বেরিয়ে পড়ে। টুরেল বাড়িতে দেখায় ফিরুজান খুব কাঁদছে, রাগারাগি করছে। আজিজ তার কাছে আসে এবং তাকে শান্ত করার চেষ্টা করে। ফিরুজান কেঁদে কেঁদে আজিজকে বলে তার প্রথম স্ত্রীর মারা যাওয়ার কি তার কোনো দায় আছে। বলে একদমই না, সেরকম কোনো ব্যাপার। তার সন্তানেরা এখনো তার মায়ের মৃত্যুটা মেনে নিতে পারেনি, এটা তুমিও ভালো জানো। পর ফিরুজান ক্ষমা চায় আজিজের কাছে, সে খারাপ ব্যবহার করে ফেলেছে মাহুরের সাথে। আজিজকেও জিজ্ঞেস করে সে কি রেগে আছে তার উপর। জানায় একদমই না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখনই আজিজের ফোনে কল আসে সাওয়াস আততাইয়ের। সাওয়াস তাকে জানায় সে তাকে সময় দিয়েছিল বোঝাতে যে সে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, কিন্তু সে সেই সময়ের অপব্যবহার করলো। আজিজ তাকে রেগে বলে সে যদি তার মেয়ের একটা কলারের দিকেও হাত বাড়ায় সে তাকে নিজে হাতে খুন করবে। সাওয়াস বলে বাবা আপনি তো ভীষণ সাহসী। উত্তরে আজিজ বলে তাকে তার ঠিকানা দিতে, সে গিয়ে সেখানেই দেখাবে সে কত সাহসী। সাওয়াস তার উত্তরে খুশি হয়ে তাকে ঠিকানা পাঠায়।
এবং আজিজ সেখানে তার বন্দুক নিয়ে যায়। ফিরোজান ইলহানকেও আজিজের সাথে পাঠায়। পরের দৃশ্যে দেখায় মুরাদ জেলাল রাস্তার ধারে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলছে বনেটের ওপর বসে গাড়ির। ওর তাকে জানায় তার মায়ের মৃত্যুর সময় থাকতে পারেনি কারণ তার পরিবার আর তার মা তাকে জানতেই দেয়নি, তাহলে সে স্কুল ছেড়ে দিয়ে ঠিকই চলে আসতো তার মায়ের কাছে। জেলালের কাছে তার মায়ের বিষয়ে জানতে চাইলে সে বলে জেলালের মা এখনো বেঁচে। জেলাল মাহুরকে তার মা, বাবা এবং হযরত মুহাম্মাদের বলা কিছু ভালো কথা শোনায়। এতে মাহুরের মন খানিকটা হলেও ভালো হয়েছে। তারপর আবার মাহুরের কাছে ফোন আসে। এক কলিগ তাকে ফোন করে জানায় তারা পার্টি করছে, তাকে ওর জন্য ইনভাইট করে। তো মাহুরের মন ভালো না থাকায় সে সাফ না জানিয়ে দেয়। পর মাহুরের ভাই ইলিহান তাকে ফোন করলে ফিরোজানের বিষয়ে বললে ওর আবার রেগে যায়। সে জেলালকে বলে তার বন্ধুর পার্টিতেই চলে যায়। জেলালকে এটাও বলে সে আজকে রাতে এখানে থাকবে, তাই তাকে চলে যেতে। মাহুর পার্টির ভিতরে চলে যায় তার কলিগদের কাছে, তাদের সাথে দেখা করে নাচতে থাকে। মন ভালো না থাকায় সে প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করতে শুরু করে, সাথে কল্পনা করতে থাকে তার জীবনে ঘটতে থাকা এইসব দুর্ঘটনাগুলো, তার মাকে হারানো, তাইদের খুনের ছবি তোলা, ফিরোজানের বলা কথাটা সে তার মায়ের মৃত্যুর সময় কোথায় ছিল। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ মাহুর মাটিতে পড়ে যায় এবং কোলাপস করে। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা জেলাল কাঁচতেই দেখতে পায় ভিতরে মাহুরের অবস্থা। ছুটে এসে মাহুরকে তোলে। স্টুডেন্ট ছেলে ইলিহানকে নিয়ে পৌঁছে যায় সাবাসের বলা ঠিকানাতে। সেখানে সে দেখে সাবাস আর তার অপেক্ষা করছে তাদের জন্য। আজিজ নিজের বন্দুক বার করে সাবাসের সামনে এগিয়ে দাঁড়িয়ে বল কোনো পুলিশ ছাড়া ভীতিহীন ভাবে তার সামনে এখন দাঁড়িয়ে। আর সে জানতে চায় সাবাস তার মেয়ের কাছ থেকে কি চায়। জানায় তার মেয়ের মধ্যে তার কোনো আগ্রহ নেই, সে শুধুমাত্র ছবিগুলো চায়। দিলে ভালো, না দিলে কথাটা শুনেই আজিজ তার দিকে চেটে যায়। তার বন্দুক সাবাসের চোয়ালে চেপে ধরে। দেখে সাবাসের লোক ও আজিজের দিকে বন্দুক তাক করে আর ইলহানও বেরিয়ে আসে গাড়ি থেকে। সাবাস আজিজকে জানায় ঠিক দেখে এতটাই ভীতু মনে হয় যে তার থুতনিতে বন্দুক ধরলে সে ভয় পেয়ে যাবে, বরং উল্টো তার লোক মাহুরকে কিডন্যাপ করবে এবং তাকে টুকরো টুকরো করে আবর্জনায় ফেলে দেবে। এই শুনে আজিজ আরো রেগে যায় আর আবার সাবাসের দিকে তার বন্দুক তাক করে। সাবাস তাকে জানায় মারাশলির কাছে খোঁজ করতে ছবিগুলোর বিষয়ে। ছবিগুলো নয়তো মাহুরের কাছে থাকবে নয়তো পুলিশের কাছে, দুজনের কাছে নেই মানে কোনো তৃতীয় ব্যক্তি সরিয়েছে। আজিজ তাকে কথা দেয় সে খোঁজ করে দেখবে, পর তার মেয়ের জীবন থেকে চলে যায়। জেলাল মাহুরকে কোলে করে তুলে নিয়ে গাড়িতে বসায়, তার বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়। মাঝ রাস্তায় বিলালকে কল করে আবার পুলিশের লোক। তারা তাকে জানায় বিলালের নামে খুনের আবেদন আছে, তাই সে কখন জরুরি তথ্য প্রমাণে জমা দেবে। বিলাল তাদের জানায় তার এখনো আরো সময় লাগবে। এরপর আজিজ বিলালকে কল করে জানতে চায় যে সারা কোথায়। বিলাল জানায় তারা স্টুডিওতে আছে। আজিজ বলে সে আধ ঘন্টার মধ্যে তার বাড়িতে দেখা করছে, কিছুক্ষণের জন্য এখন মাহুরের উপর কোনো সমস্যা নেই। জেলাল মাহুরকে ফ্রেশ হতে ওয়াশরুমে নিয়ে যায় আর তারপর আবার তাকে ঘরে শুইয়ে দেয়। তার বাড়ির হাউস হেল্পার মিসেস শিরিনকে বলে মাহুরকে একটু দেখে রাখতে। সময় ঘরের দরজায় জেলালের নক হয়, মিস্টার আজিজ চলে আসে। সে শিরিন জানতে চাইলে জেলাল বলে ওদের বাবা এসছে, জানে না তার মেয়ে এখানে, কোনো রকমের শব্দ না করতে। জেলালকে বলে বলেছে ছবিগুলো নাকি মারাশলির কাছে, কবে থেকে সেটা তার কাছে আছে। লাল উত্তরে জানায় ঘটনাস্থল থেকে সে সেদিনই সেটা তুলেছিল। আজিজ জানায় তাকে এরপর আর কোনো ঘটনা যেন না লুকিয়ে যায় সে, এর জন্যই তার মেয়ের ওর লাইফ রিস্ক আছে। মাহুরের আবার শরীর খারাপ লাগে, সে বাথরুমে যায়। সেখানে গিয়ে আবার ফ্রেশ হতে গিয়ে বাবা জেলালের কথোপকথন শুনে নেয় আর তাদের জানলা দিয়ে দেখেও নেয়। লাল আজিজকে জানায় এগুলো দিয়ে দিলেও তারা মাহুরের পেছন ছাড়বে না। তো আজিজ জানায় তাদের সাথে এগ্রিমেন্ট করেছে আর কথা হয়েছে এই বিষয়ে। জেলালকে বলে তথ্য প্রমাণ তার কাছে দিয়ে দিতে। জেলাল তার কাছে রাখা মেমোরি কার্ডটা এনে আজিজকে দিয়ে দেয়। আজিজ জানতে চায় জেলালগুলো কপি করে রেখেছে কিনা। জানায় যা আছে এটুকু সেটাই, সে আর কোনো কপি করে রাখেনি। ওর আজিজ বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। জেলাল ঘরে এসে সোফায় বসলে জানায় তার শরীরটা ভালো লাগছে না। উত্তরে জেলাল জানায় এত বেশি ড্রিঙ্ক করলে কারোরই শরীর ভালো থাকে না। মাহুর তাকে বলে তার জীবনে অনেক সমস্যা। উত্তরে জেলাল বলে সব সমস্যার সমাধান যদি অ্যালকোহল হতো তাহলে সে এতদিনে অ্যালকোহলিক হয়ে যেত। এরপর মাহুর বলে বাগানে গিয়ে একটু তাজা বাতাস নিতে চায়। জেলালও তাতে সম্মতি জানায়। জেলাল মাহুরের ফোন বাজতে দেখলে তার বাবার করা ফোন দিয়ে বলতে তারা স্টুডিওতে আছে। মাহুরও তাই কাজ করে, একটা চাদর নিয়ে মাহুরের গায়ে জড়িয়ে দেয়। রান্নাঘরে গিয়ে সালেব বানিয়ে এনে দুজনের জন্য। পরবর্তী দৃশ্যে আজিজ স্টুডেন্ট বাড়িতে ফিরলে ফিরোজান তার উপর ফেটে পড়ে। সে তাকে কোনো বিষয়ে ইনফর্ম করেন, একটা বন্দুক হাতে নিয়ে বেরিয়ে পড়েছে। আজিজ তাকে জানায় মাহুর এখন ঠিক আছে এবং সে স্টুডিওতে আছে, এসব সেটেল হয়ে যাবে কালকের মধ্যে আশা করা যায়। ফিরোজান আজিজকে রেগে বলে সে তার মেয়েকে ইনফর্ম করেছে অথচ তাকে ইনফর্ম করার সময় পায়। শুনে আজিজ বলে সে বাইরে আছে এবং তার লাইফ রিস্ক আছে, কিন্তু
ফিরোজান তো ঘরে আছে, তার তো বোঝা উচিত। কিন্তু তাও ফিরোজান রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জেলালের বাড়িতে ক্রমাগত জেলাল দেখতে পায় গাড়িতে করে অনেক রাতে অল্প বয়সী ছেলে জোরে জোরে গাড়ি চালিয়ে হর্ন বাজিয়ে বিরক্ত করছে সবাইকে। অনেকক্ষণ দেখার পর সে উঠে তাদের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেগুলো গাড়ি থেকেই বলে জেলালকে গাড়ির সামনে থেকে সরে যেতে। জেলাল সরে না। জেলাল তাদের উল্টে জানায় সকাল হতে চলেছে, আশেপাশে বয়স্ক ছোট বাচ্চা অনেক অসুস্থ মানুষও আছে, তারা বিরক্ত হচ্ছে। অল্প বয়সের ছেলেগুলো তার কোনো কথা শোনে না। জেলালকে মারতে গেলে তাকে উল্টে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তার পাশের একজন ছেলে একটা কাঁচের বোতল ভেঙে জেলালকে মারতে পুরো জেলালকে এত রাতে কিছু করতে না করে তখন জেলাল নিজের ফোন বার করে টক করে অ্যাম্বুলেন্সকে কল করে বলে কিছু অল্প বয়সী ছেলের হাত পা মাথা সব ভেঙেছে এবং তাদের খুব খারাপভাবে রক্তপাতও হচ্ছে। কথা শুনে বাচ্চা ছেলেগুলো ভয় পেয়ে যায়। তারা চলে যেতে গেলে তাদের ইশারা করে বলে গাড়ি আস্তে চালাতে, মিউজিকও আস্তে করতে। এর পরের দৃশ্যে দেখায় জেলাল স্বপ্নে সেই বড় চক্ষু বিশিষ্ট হরিণকে দেখছে, যা দেখে তার দুঃখ বেদনা এগুলো অনুভব হয়। সেই হরিণটি কুয়াশায় মিলে। পরবর্তী দৃশ্যে আবার দেখায় জেলাল ঘুম থেকে উঠে পড়েছে এবং সে তার মেয়ে জেলিশকে খুঁজে পাচ্ছে না ঘরে। সে আবার ট্রিগার টেনে নেয় নিজের বন্দুকের, কিন্তু বাইরে থেকে আওয়াজ পেয়ে বাগানে গিয়ে দেখে জেলিশকে মাহুর দোলনায় দোলাচ্ছে। জেলিশও ভীষণ খুশি হয়ে দোলনায় দোল খাচ্ছে। মাহুর জেলালকে দেখে জানায় সে তাড়াতাড়ি উঠে পড়েছে আর জেলিশও উঠে পড়েছিল, তাই তারা করে বাগানে এসে একটু খেলা করতে। আর অনেকদিন বাদে তার মেয়েকে এত খুশি হতে দেখে নিজেও খুশি হয়। না, সে নিজের হাতে দোলনাটা বানিয়েছিল, কিন্তু জেলিশ কখনো সেটা চড়ে দেখেনি। ও জানায় তার মুড হয়তো ভালো আছে তার জন্য। ও তাদের পোষ্য শাসকিনও সেখানে চলে আসে। তারা শাসকিনের সাথেও কিছুক্ষণ খেলে। সে দেখায় আর মাহু টুরেল বাড়ির দিকে যাচ্ছে। জেলারের কাছে জানতে চায় সে তার বাবাকে কি জানিয়েছে কাল রাতের ব্যাপারে। কাল জানায় সে বলেছে সারা রাত শুটিং চলছিল, তাই তারা জেগেছে। আর মাহুরকে এটাও বলে সে গতকাল রাতে যে কাজটা করেছে সেটা একদমই ঠিক নয়। তার উত্তরে মাহুর বলে তার সিচুয়েশন ঠিক না, স্থিতির মধ্যে দিয়ে থাকছে ঠিক নয়, সে যে দুঃখ বেদনা সহ্য করছে সেটা অনেক বেশি। তার উত্তরে জেলাল জানায় ছোট মেয়ে যখন গুলি খেয়েছিল কনসার্টে, গুলি মেরেছিল সে তার থেকে অনেক বড় ছিল। ব্যথা বেদনার বিষয় তো ছেড়েই দেওয়া হলো, কোলের ব্যথা সহ্য করার ক্ষমতা আলাদা। নেশাটা কোনো বিষয় নয় সমস্যা থেকে পালানোর জন্য। তারা টুরেল বাড়িতে পৌঁছেছে। পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর জানলা দিয়ে জেলাল আর তার বাবাকে কথা বলতে দেখে। তার বাবার ঘরে গিয়ে এখানে তার বাবা তার মেমোরি কার্ডটা রেখেছে, সেখান থেকে মেমোরি কার্ডটা বের করে সবকিছু কপি করে নেয়। এরপর আবার জানলা দিয়ে দেখলে তার বাবা আর জেলাল বেরিয়ে গেছে। পুলিশকে ফোন করে বলে একটি রিপোর্ট লিখতে চায়। এর পরবর্তী দৃশ্যে দেখায় আর আজিজ পৌঁছে গেছে সাবাস আর তার লোকের সাথে দেখা করতে গিয়ে আজিজ তাদের প্রমাণের মেমোরি কার্ডটা হ্যান্ড ওভার করে। সাবাসের লোক সেটা ল্যাপটপে চালিয়ে দেয়। চালিয়ে দেখে বুঝতে পারে মাহুর তাদের সবাইকে বোকা বানিয়ে তাতে যে ভিডিওটা চলছিল মাহুর সাবাসকে কিছু বাজে কথা শুনিয়েছে। আসল মেমোরি কার্ডটা সে তার বাবার ঘর থেকে আগেই সরিয়েছে। দৃশ্য দেখে সাবাসের সাথে থাকা লোক দিকে বন্দুক কুচিয়ে ধরে বলে তারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে। আর এর মধ্যেই মানে পুলিশ তাদের লোকেশন দেখে চলে আসে। সাবাস আর তার লোককে অ্যারেস্ট করে। স্টেশনের ভেতরে যাওয়ার সময় মাহুর সাবাসকে দেখে বলে অপরাধ করেছে তার জন্য তো সে শাস্তি পাবেই, আর তার ভিডিও তার কেমন লেগেছে। তা শুনে সাবাস তার দিকে একভাবে অদ্ভুতভাবে দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আজিজ মাহুরকে জানায় এই কাজটা করেছে, এতে তো সাবাস ভাববে যে সে তাকে ট্র্যাপ করেছে। তো ওজান বলে ভালোই হয়েছে, তাদের নিজেদের বদলে এবার আইন তাদের ডিল করবে। এরপর জেলা সকলে ছেড়ে দেওয়ার কথা বলি তাদের আরো বেশি করে সাবধান করে দেয়। ধন্যবাদ জানিয়ে চলে যেতে গেলে মাহুরকে দাঁড় করিয়ে স্টোরে তার কাছে যাওয়া বইটা মাহুরকে সে দেয়, বলে সে অনেক মুশকিলে সেটা খুঁজে পেয়েছে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলালের পাশ দিয়ে সাবাসকে পুলিশরা নিয়ে যাওয়ার সময় জেলালকে দেখে বলে দিন জেল থেকে তো ঠিকই বেরোবে, দিন জেলাল বুঝতে পারবে আফগানিস্তানের দিনগুলো কেমন ছিল। কথাটা শুনে জেলালের মাথায় কিছু স্ট্রাইক করে, আবার মাহুরের পেছনে ছুটে তার নাম ধরে ডাকতে থাকে। ওকে ডেকে সে বলে ওকে যে মারতে চাইছে সে বাইরের কেউ লোক নয়, বাড়ির কেউই মাহুরকে ক্ষতি করতে চাইছে। এই শুনে মাহুরও খুব অবাক হয়ে যায়। এর পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় পুলিশ কাস্টাডিতে, যেখানে জেলালকে পুলিশের লোক প্রশ্ন করছে বিভিন্ন। তার ক্ষতের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় ট্রেনে থাকার সময় দুর্ঘটনার কথা। সে যে 46 থেকে 49 দিন সময় ছিল সেই বিষয়ে জানাতে ভোলে না। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।